প্রস্তুত আছি। মারুফ, বলেন। জি স্যার, অনেক সময় জরায়ুতে ফাইব্রয়েড টিউমার যেটা আর কি, এখন এটার ক্ষেত্রে কি সাধারণ টিউমার 30 দিয়ে যেটা আমরা শুরু করি, এটাও কি এরকম শুরু হবে নাকি এটা 40 দিয়ে শুরু করা হ্যাঁ, যায়? এরকমই এরকমই শুরু হবে। 28 দিয়ে শুরু করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আর স্যার একটা বাচ্চার ওই 8.5 বছরেই পিরিয়ড চলে আসছিল, এর আগে আলোচনা করছিলাম। তো ওই আপনার এখন যেটা ইসের কার্বেনিমিলিস 28 দেওয়ার পরে মোটামুটি ভালোই ছিল, 2 মাস গ্যাপ দিত, তারপরে 15 দিন গ্যাপ দিচ্ছিল, তখন আবার 30-এ গেলাম, 30-এ যাওয়ার পরে এখন মানে 28 দিন পর পর আসতেছে এবং পিরিয়ডটা অনেক বেশি। তখন দেখা যায় যে কার্বোভেট 0/3 দিলে কিছুটা কমতো, কিন্তু এবার দেখা যাচ্ছে এটাতেও কমতেছে না। সেক্ষেত্রে কি করা যায়? টিউবারকুলার দেওয়া হয়েছে? জি, টিউবারকুলার এমনি ড্রসেরা চলতেছে, সপ্তাহে 2 দিন, ওই সোমবার শুক্রবার দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সিভিলি নাম? সিফিলিনাম দেওয়া হয়নি স্যার। সিভিলি নাম দেন, এক ডোজ, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা জি স্যার। আর স্যার আর একটা রুগী লাইপোমা আছে, তো লাইপোমার জন্য তার 42 চলতেছিল, 42-এ তার লাইপোমাটা অর্ধেকের চাইতে বেশি কমে আসছে, কিন্তু তার হাইড্রোসিলের সমস্যা আছে, সেই সমস্যাটা এখন বেড়ে গেছে। এখন হাইড্রোসিলের জন্য তো যে প্রসিডিওর ওইভাবে আগাবো নাকি 44-এর দিকে গেলে ওটাই ভালো হবে? 44-এর দিকে যান। 44-এ যাবো। আর স্যার হাত মস্কানোর জন্য কি করা যায়? পুড়ে যায়, মস্কায় গেছে। ও সিএম লাগা দিতেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা জি স্যার, জাজাকাল্লাহ। বিয়ের পরে কেউ? আর কারো কিছু বলার আছে কিনা? নতুনদের মধ্যে কে আছেন? ভাই বলবো নাকি? জি জি, সবাই যা বলেন। মোবাইলে যে ইয়াটা বললাম ভাই, চকলেট সিস্টের জন্য, ওটা তো বললেন যে সই নাম 28 দিতে, ওটা দিয়েছি, এখনো রিপোর্ট দেয়নি ওনারা। আর আরেকটা হচ্ছে রোগী আপনার ডান অন্ডকোষ একবার টেনিস বলের মতো ফোলা ভাই। এর আগে পূর্বে আঘাত হোমিও ডাক্তার লেগেছিল? কাছে ওষুধ খাচ্ছিল। জি ভাই। আঘাত লেগেছিল? আঘাত লাগা হয়তো বা, উনি তো বুঝতে পারেনি, উনি অবশ্য আপনার ট্রলি চালায়, জমি যে চাষ করে, সম্ভবত হয়তো বা আঘাত পা হতে পারে, ঠিক আছে, কিন্তু ব্যথা বেদনা কিছু নাই। হাইড্রো হাইড্রো 28 দিয়ে শুরু করেন, পরেরটা পরে দেখা যাবে। জি ভাই, 28 দিয়ে শুরু করেছি। জি, ওকে। এটার সাথে কি মাঝে মধ্যে ডোসরা দেওয়া যায় নাকি ভাই? না, এখনই ড্রোসারি নিয়ে চিন্তা করার দরকার নেই। শুধু 28 চলবে? জি, 28 চলে। ঠিক। হ্যাঁ, রুল আমিন। রুল আমিন, শোনা যাচ্ছে না? আর কেউ কিছু বলবেন কিনা? হ্যাঁ, রুল আমিন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চুলকাচ্ছে? হ্যাঁ, বুঝিনি। রুল আমিন, আপনার কথা বোঝা যাচ্ছে না, একেবারে স্লো আসছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল সালাম ভাই বলেন। কেমন আছেন? আমার আলহামদুলিল্লাহ। জানার ছিল হলো যে প্রোটোকলের সাথে একটি মধ্যে আসছে, কিন্তু উনি তো মেডিসিন থাইরক্স এগুলো খেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে এখান থেকে বের হওয়ার উপায়টা কি? আপনার কথাটা সম্পূর্ণ বুঝতে পারিনি, আপনি একটু বলেন আবার। আমি বলছি পেশেন্ট একই সাথে ডায়াবেটিস এবং থাইরয়েডে আক্রান্ত। হ্যাঁ। আমরা থাইরয়েডের যে চিকিৎসা সেটা দিয়ে মোটামুটি এখন ডায়াবেটিস কন্ট্রোলে আছে। ডায়াবেটিসের জন্য কোনো এলোপ্যাথিক ওষুধ দিচ্ছেন না, কিন্তু আহ, থাইরয়েড সেটা তাকে নিতে হচ্ছে। এক্ষেত্রে আমরা সেখান থেকে তাকে বের করে আনতে পারি কিভাবে? আরেকটু আরেকটু সময় নেন, আরেকটু সময় নেন এবং আস্তে আস্তে পাওয়ারটা বৃদ্ধি করেন। এখান থেকেও বের হয়ে আসবে, টেনশনের কিছু নাই। একটু সময় নিচ্ছে হয়তোবা, কিন্তু চিন্তা করতে হবে না। মানে আমরা থাইরয়েডের মেডিসিন গুলো কি অফ করে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অফ আরো করা সময় যাবে, নিয়ে আরো? একটু একটু সময় নিয়ে অফ করা যাবে, টেনশনের কিছু নাই। মানে এটা কত সময় লাগতে পারে? উনি মোটামুটি 6 ডায়াবেটিসের যে প্রোটোকল এইভাবে এগিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান না, আরেকটু সময় নেন, অসুবিধায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। জি। থ্যাংক আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসলে শাহ আলম ভাই বলেন। আরে বলছিলাম যেটা সেটা হচ্ছে প্যারালিসিসের কিছু করতে পারলাম না জাহিদ ভাই। প্যারালাইসিস মানে কত হুম পুরো- হুম কতদিন হয়েছে প্যারালাইসিস? মোটামুটি 2 বছর অন্যান্য জায়গায় ঘুরে এসে আমার কাছে এসছে, তা আমারও দেখা প্রায় 6 মাস হয়ে গেল, কিছুই হলো না। এগুলো কিছু করা যায় না তেমন, গ্যাসটা পড়ে যায়, এগুলো ওঠে না। একেবারে রিসেন্ট প্যারালাইসিস ছাড়া আসলে পুরাতন প্যারালাইসিস তেমন উন্নত কিছু করা যায় না, কারণ হুম, বিভিন্ন জায়গায় ওষুধ খেতে খেতে ওদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সে তো বটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খেয়ে। আপনি কি কি করেছেন সেটা একটু বলেন। আমি প্রথম দিয়েছিলাম যা দিয়ে আর কি হাইড্রোফোন দিয়ে আরম্ভ করেছে, একবারে 30 পর্যন্ত গেছি। মাঝে মাঝে সরিনাম দিয়েছি, তুজা দিয়েছি, তারপরে আপনার সিপিলিনাম দিয়েছি, ড্রসেরা দিয়েছি, ডোজ এইরকম কত দিয়েছি দিয়ে দিয়েছিলেন? লাস্টে হুম ড্রোসেরা কত দিয়েছিলেন? ড্রসেরা দিয়েছিলাম 10 এম। ড্রসেরা 10 এম দিয়েছিলাম, সেটা 6 কাপে করে দিয়েছি, কাপিং সিস্টেমে দিয়েছিলাম খেতে, দুবেলা করে, আচ্ছা, 2 চামচ দুবেলা। আপনি আপনি ড্রোসেরা 10 এম না দিয়ে হুম ড্রোসেরা 6 দেন, 0/6 কভার করে দিব প্রতিদিন একবার। অনলি। জি। তার আগে কিন্তু এই লাস্টের দিকে আপনার 1 ডোজ করে আপনার দিয়েছিলাম, ওই হাইড্রোফোনাম দিয়েছিলাম সিএম, আর রাত্রে দিতাম আপনার কি বলে সরিনাম, আর মাঝে মাঝে সিপিলির নাম, তাও 1 মাস দিলাম, কিছু হলো না। আচ্ছা ঠিক আছে, আপনি দেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, আল্লাহ ভালো রাখুন। ওই জি। দোসরা 6 এর পাশাপাশি কি অন্য মেডিসিন চলবে, না শুধু দোসরা যদি 6ই চলবে? যদি লাগে, যদি লাগে তাহলে দেওয়া যাবে। বলছিলাম ওটা কি কাপিং সিস্টেমে দিব, কাপিং সিস্টেমে? কাপিং করা লাগবে না। ঠিক আছে, তাহলে
আর কেউ কিছু? সালাম আলাইকুম স্যার, আমাদের সেমিনারটা কবে হবে স্যার? সেমিনারের বিষয় সামনের মাসে একটা টার্গেট আছে। খুব দ্রুতই আমরা এটা নিয়ে আলোচনা করব। গ্রুপে সবাই সবার মতামত দেবে কোন তারিখ হলে ভালো হয়। ভাই হাড় ছিদ্র বাচ্চাদের একটু বলেন তো কি প্রসিডিওর? হাইড্রোসিএম দিয়ে শুরু হবে, মাঝে মাঝে অন্যান্য সাইকেল গুলো ঘুরতে হবে এবং আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। হাইড্রোসিয়াম দিয়ে বাচ্চা কান্নাকাটি অত্যাধিক করছে, তারপরে 200 দিলাম। কি 200? হাইড্রো 200 কেন হাইড্রোসিএম এ কি হলো? দিয়ে কান্নাকাটি একটু কম। হাইড্রোসিয়ামে বাচ্চাটা অত্যাধিক কান্নাকাটি করছে ভাই, ও, সারাদিনই কান্নাকাটি করছে। 200 দিয়ে কি কম হয়েছে? পূর্বে এতটা ভাই না, এই 200 3 দিন হলো দেওয়া শুধু। হ্যাঁ, 200 200 দিয়ে কান্নাকাটি একটু কম। আচ্ছা ঠিক আছে, 200 থেকে তাহলে সামনের দিকে এগোন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা স্যার, এক মহিলার তার ব্রেস্টে ব্যথা, টিউমার এবং প্রস্রাবের জ্বালাপোড়া আছে। তো প্রথমে হাইড্রোসিএম দিয়ে শুরু করছিলাম, তেমন কোনো ইমপ্রুভ নাই। এরপরে মেডো দিলাম, মেডো 1M, তারপরে 10Mও দেওয়া হয়েছে। প্রস্রাবের জ্বালাপোড়া আবার নাকি 2 দিন ধরে বাড়ছে, আবার ব্রেস্টের ব্যথাও বাড়ছে। স্যার এক্ষেত্রে কিভাবে কি করা যায়? কার্বোভেজের দিকে যাব? এমনি এর আগে একবার সরিনাম কার্বোভেজ দিয়ে আসা হয়েছে। ঠিক আছে, কার্ভেজের দিকে যান, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, না হলে আবার একটু ফোন ফোন করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এক রোগীর শুক্রাণু তৈরি হচ্ছে না স্যার, আমাদের মেডিসিনে কি দিলে শুক্রাণু তৈরি হবে স্যার? 42 থেকে শুরু। হাইড্রো 42। হুম। জি স্যার। আর স্যার একটা বাতের রুগী আছে, মোটামুটি হাইড্রো সবগুলো করছি স্যার, কিন্তু ইয়া হচ্ছে না, কোনো ফায়দা হচ্ছে না। এখন হাইড্রো 18 দিচ্ছি, আর এদিকে মেডো 10M, মোটামুটি একটু সুস্থ, একটু মানে ব্যথা যেটা ছিল, যন্ত্র মানে যেটা আওয়াজ করতো উ আ, এই আওয়াজটা এখন আর নেই, কিন্তু আগের তুলনায় একটু ভালো আছে স্যার। রুগীটার হলো 2 পা বাঁকা হয়েছে, এরপর হাড় ক্ষয় হয়েছে, হাঁটুর হাড় ক্ষয়, এরপর হাঁটুর পিছনের ক্ষয়, পা ব্যথার যন্ত্রণায় বাঁকা হয়ে গেছে স্যার। এখন এই রুগী ভালো হওয়ার কোনো আশা আছে না নাই? বয়স কত? এটা একটা প্রশ্ন। বয়স 55 বছর। ওই ভালো রাখা যাবে, ভালো হবে না। অস্টিও আর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায়। ইন্ডিয়া থেকেও ঘুরে আসছে স্যার, ইন্ডিয়াতে বলছে অপারেশন করার জন্য। যেখানে ইচ্ছা সেখানে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো হবে না। যতটুকু ভালো রাখা যায় এতটুকুই। এমনি বাতের রুগীকে কি একদম সুস্থ করা যায় স্যার, বাতের রুগী? হ্যাঁ যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করবো স্যার? বাতের যেগুলো বাতে একদম হাঁটতে পারে না, আঘাত লাগছে, পুরানো আঘাত, অনেক দীর্ঘ আঘাত, মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খেতে হয়, খাওয়ার পরে মোটামুটি সুস্থ, এরপর কিছুদিন পর আবার ব্যথা শুরু হয়। সেক্ষেত্রে আমরা কি হাইড্রো, আমি দিছিলাম হাইড্রো, প্রথমে দিছিলাম হাইড্রো সিএম 200 আর 03, দেওয়ার পর মোটামুটি সুস্থ, প্রায় 15 দিন খাইছে, পরে আমি একটু সামনের দিকে আগাতে চাইলাম যে দেখি একটু উন্নতি হয় কিনা। 18 দিলাম, 18, 20 আরো পাঠিয়ে দিছি। তো ওগুলো খাওয়ার পরে অত্যন্ত ব্যথা যন্ত্রণা বলতেছে যে আমি পূর্বের ওষুধেই ভালো ছিলাম। তা আমি তাকে আবার পূর্বের ওষুধে ফিরে নিয়ে আসছি। এখানে এখন সিএম চলতেছে 200 আর 03 চলতেছে, মোটামুটি এখন আগে যে যন্ত্রণা ছিল তার থেকে এখন মোটামুটি ভালো আছে। কিন্তু সেই রুগীটা বাতে আছে, মানে খুঁড়ে খুঁড়ে হাঁটে, হাঁটু ব্যথা, অত্যন্ত হাঁটু ব্যথা, মানে নামাজ পড়ে বসে বসে। তো স্যার একে আর কোনো অন্য কোনো মেডিসিন দেওয়া যায় না হাইড্রো সিএম এগুলো চলবে? যেভাবে চলছে এভাবেই চলবে।
বাতের রোগীতে খুব সাবধানতার সাথে পোটেন্সি পরিবর্তন করতে হয়। আপনি আপনার ইচ্ছা মতো পোটেন্সি পরিবর্তন করতে পারবেন না। আপনি আপনার ইচ্ছা মতো পোটেন্সি স্যার জি জি পরিবর্তন জি। করলে যেভাবে মার খেয়েছেন এভাবে মার খাবেন, বারবার খাবেন। এই জন্য আপনি আপনার ইচ্ছা মতো পোটেন্সি পরিবর্তন করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। এবং যখন পোটেন্সি দেওয়ার পরে রুগী বলবে যে আমি ভালো নেই, আগের ওষুধটা যতটা ভালো রেখেছিল এই ওষুধটা কিচ্ছুই ভালো রাখেনি, তখন আপনার পোটেন্সি পরিবর্তনের কথা চিন্তা করতে হবে। তার আগে যদি চিন্তা করেন তাহলে সেটা আপনার জন্য নিজের পায়ে নিজের কুড়ুল মারাই হবে, যেমনটা হয়েছে আপনার। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, যেভাবে আছেন এভাবে চলতে থাক, যতদিন ভালো থাকে ততদিন ওষুধটা খেতে থাকবে। যখন আর ভালো থাকবে না তখন আপনি খুব সাবধানতার সাথে পরের পাওয়ারে যাবেন। যে আপনি সিএমএ আছেন, 15-তে না গিয়ে আপনি 18-তে গেলেন, এটাও করবেন না। জি স্যার, তাহলে যদি আসে সামনেতে তাহলে 15 দিব স্যার। সেটা পরে, পরে অবস্থার ভিত্তিতে। জি জি, পরে রুগীর অবস্থা অনুযায়ী দিব। জি স্যার, জাজাকাল্লাহ। জি, জাযাকাল্লাহ। আর কেউ কিছু? স্যার আমার ওই যে প্রেশারের রোগী স্যার, ওই যে 0/3 স্যার চলছিল অনেকদিন, মাঝখানে উনি ভালো হয়ে যাওয়ার পরে আর ইচ্ছা করে খায় নাই, এবার 2 মাস খায় নাই। আমি খাইতে বলছিলাম, খায় নাই। এখন আবার হঠাৎ করে আবার এটা দেখা দিছে, এখন কি ওই সিপিসিএম দিয়ে তারপর 0/3-তে আসবো, না 0/3 আবার নতুন করে চালু করবো? কোথায় ছিলেন আগে? 0/3। 0/3-তেই চলে যাবেন। আচ্ছা, সালাম। আর কেউ কিছু? স্যার আমার একটা বিষয় জানা আছে হ্যাঁ। যে আমার একটা পেশেন্ট ছিল, তার মানে ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার কারণে কানের ছিদ্রটা মানে কান ব্যথা করতো। পরে আমি রিয়ালে আসার পূর্বে আমি তাকে আর্নিকা এরপর অন্যান্য মেডিসিন দিয়েছিলাম। ভালো হওয়ার পরে কিছুদিন পর আবার হয়। এরপরে রিয়ালে ঢোকার পরে আমি কান ব্যথা হয়, মাঝে মাঝে কান ব্যথা, কানের ভিতর ঘা লাল হয়। তাকে আমি হাইড্রো দিছিলাম, সিএম, এরপরে 200, মোটামুটি ভালো হওয়ার পরে আবার হয়। তো আপনার পরামর্শক্রমে হাইড্রো 30 দিছিলাম। তো 30 কয়েকদিন মান খাওয়ার পরে ভালো হয়েছে। তো 30 খাওয়ানোর পূর্বে আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে গেছিল, যাওয়ার পরে কান দেখছে কানের ভিতরে ছিদ্র। তো বলতেছে কানের ভিতর ছিদ্র হয়েছে, এখন বাচ্চা মেডিসিন খাওয়ান, আল্লাহ যদি চাইতে ভালো হলে হবে, না হলে এরকম থাকবে। তো হাইড্রো 30 দেওয়ার পরে বাচ্চার কানের ছিদ্রটা তো পরিপূর্ণ ভালো হয়েছে, এবং কানের যে ব্যথা ছিল এবং কানে মাঝে মাঝে ঘা হইতো, যন্ত্রণা হইতো, সেটা এখন নেই, একদম মানে ভালো হয়ে গেছে। তো স্যার আপনি এখন আপনি যে বিষয় কানের হার্টের যে ছিদ্র ভালো হয়েছে চিকিৎসা আপনি কি বললেন, করে বুঝলেন? আর আমি কান চেক করছিলাম স্যার। কান চেক করার পর দেখতেছি কান, দুই কানে মানে আমি দেখছিলাম যে কানে ছিদ্র, মানে এক কানে ছিদ্র ছিল আর এক কানে ছিদ্র ছিল না। তো পরে আমি দুনো কান চেক করে দেখতেছি ছিদ্র দুটাই ঠিক হয়ে গেছে স্যার। যে কানে ছিদ্র ছিল ওই কানটা ঠিক হয়েছে। পরে এলোপ্যাথি ডাক্তার যে আবার চেক আপ করছে, সে দেখছে যে কানের ছিদ্রটা ভালো হয়ে গেছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার বলেন আপনার কি জিজ্ঞাসা। এখন এই হাড়ের যে ছিদ্র, এই হাড়ের ছিদ্র কি হাইড্রো 30 বা 32 এগুলো দেখি সারা দেবে স্যার? বললেন, আমি তো অত খেয়াল হাইড্রো করি নাই, হাইড্রো তখন 30, নেটের সমস্যা ছিল। হাইড্রো 30 নিতে পারবে না, হাইড্রো 30 নিতে পারবে না। সিএম দিতে হবে, সিএম এ কতক্ষণ থাকতে পারেন সেটাই দেখেন, নিচে নামতে হয়। একটু আগে সুভাষ দা বললো সেটা, যে সে সিএম দিয়েছে কিন্তু হ্যাঁ CM স্যার। দিতে পারেনি, 200-তে চলে যেতে হয়েছে। এখন ওখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। এইটা হচ্ছে নিয়ম। হার্টের ছিদ্র আর কানের ছিদ্র অনেক পার্থক্য। হ্যাঁ, জি স্যার, জি জি, নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারিনি স্যার। ঠিক আছে। জাজাকাল্লাহ, ঠিক আছে স্যার।
হ্যাঁ, তারপরে আর কেউ? আমাদের ক্লাসটা আজ 4 মিনিট চলবে, 4 মিনিট পরে বন্ধ হবে। স্যার আমাদের ক্লাসে স্যার একদিন কেস টেকিং নিয়ে একটু আলোচনা করবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, কেস টেকিং নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। স্যার পোটেন্সি নিয়ে একটু যদি আলোচনা করতেন স্যার। পোটেন্সি কিভাবে দিব, কত মাত্রায় দিব, কখন সামনে আগাবো আমরা, এবং কোথা থেকে শুরু করবো স্যার, এগুলো যদি একটু বলতেন, এবং মেডিসিন তৈরি করা বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, এটাও হবে ইনশাআল্লাহ। আর আর কেউ কিছু? স্যার যশোরে সেমিনারের কথা ছিল স্যার, সেমিনার হবে কি? যশোরের সেমিনারটা গুরুত্বপূর্ণ ভাবার দরকার নেই। আপনারা যারা দূরে আছেন, তারা হচ্ছে ঢাকা সেমিনার নিয়ে চিন্তা করবেন। যশোরের সেমিনার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যশোরে যেটা সেমিনার হবে সেটা লোকাল দের নিয়ে এটা অন্যভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। এখানে একটু ক্লাসটা ভিন্ন রকম হবে। একেবারে প্রাথমিক আলোচনা হবে এখানে। যারা নিয়মিত ক্লাসে আছে তাদের দরকার নেই, তারা ঢাকা সেমিনারটা নিয়ে ভাবতেন। আর ঢাকা সেমিনারটা আমরা কবে করতে পারি সেটা নিয়েও মতামত দেবেন। আমি গ্রুপগুলো ওপেন করে দেব, শুধু ওখানে আপনারা মতামত দিবেন যে কোন তারিখ হলে ভালো হয় আগামী মাসের। অবশ্যই একটু গরম কম হলে মনে হয় ভালো হয় ভাই, সামনের মাসের দিক। সেটা ওখানে মতামত দিবেন। আমি গ্রুপগুলো ওপেন করে দেব, গ্রুপে মতামত দিবেন, এখানে মতামত দেওয়ার দরকার নেই। তারপরে ফাইনালি আমরা এখানে মতামত জানাবো যে আমরা অমুক তারিখ সিলেক্ট করতে পারলাম। হ্যাঁ, জি স্যার। জি। স্যার নাকের হাড় বাঁকা যেটা, এটা কি 40 দিয়ে শুরু করা নাকি কত দিয়ে শুরু করা? না না, এটা এটা ওই 28 দিয়ে শুরু। 28 দিয়ে শুরু করা। আচ্ছা, জি স্যার। স্যার এক্ষেত্রে কি যেহেতু ঠান্ডার কারণেই সমস্যাটা হয়, এটা এটা মূলত এটা টিউবার মূলত করার। হাড় বাঁকা রুগীগুলো কেমন হয় জানেন? যখন ওদের হাসিতে কষ্ট হয় তখন আপনার কাছে আসবে, জি তখন হাসিতে কষ্ট হবে না, আর তখন ও আবার জি পালিয়ে যাবে। এই হাড় জি বাঁকা জি নিয়ে ওদের বেশি টেনশন নেই, ওদের বেশি টেনশন হচ্ছে যখন কষ্ট হয়। কষ্ট হলে জি তখন জি দেখা যাচ্ছে যে অ্যালার্জেটিক কারণে ওদের কষ্ট হচ্ছে। তখন হুট করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে আপনার ডিএনএস আছে, আপনি কি করেন, অপারেশনের ব্যবস্থা করতে হবে অথবা অন্য কোনো উপায়ে আপনার চিকিৎসা করতে হবে। তো তখন আমাদের কাছে জি দৌড়তে আমরা আহ, যে ওষুধগুলো দিই, এটা অ্যালার্জি কষ্ট জি তার কিছুটা কমিয়ে আনে। কমিয়ে আনার ফলে তার হাসি টাসি এগুলো কম হয়ে যায়। যখনই কম হয়ে যায় তখন সে ভাবে যে তার ডিএনএস ভালো হয়ে গেছে, তার মানে হাড় বাঁকা ভালো হয়ে গেছে। এই রুগীগুলো কিন্তু একটু এরকম হয়, নিজেদের প্রতি উদাসীন, এবং যখন বিপদ তখন সে সামনে আসে। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমরা যদি এটা এক নাগাড়ে কোন রুগী পাই যে লেগেই আছে, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং এটা আস্তে আস্তে জি। ঠিক হয়ে আসবে। সেটা বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি স্যার, জাজাকাল্লাহ। ভাই এক রুগীর পলিপাস নাই কিন্তু অবিরত হাসি, সকালে ঘুম থেকে উঠলে হাসি, সব হ্যাঁ, সাইকেল ঘুরিয়ে কোনো রেসপন্স করেনি, কিন্তু টিউবারকুলিনাম 10 এর কিছুটা রেসপন্স করেছিল। তারপরে 50 সিএম 15 গেলাম, আর রেসপন্স করছে না ভাই। আপনি তাকে আপনি হিস্টাসিন খাওয়াই লাগবে। আপনি কার্বোভেজ এবং টিউবারকুলার এর উপরে রাখবেন। সিএম টিউবারকুলি ভাই, টিউবারকুলিনাম, হ্যাঁ টিউবারকুলিনাম আরো লোয়ার লোয়ার পোটেন্সিতে নামবেন। এর ওই ভাইটাল ফোর্স অত বেশি স্ট্রং এনাফ না যে এ হায়ার পোটেন্সির মেডিসিন রিসিভ করবে। আপনি টিউবারকুলিন তাহলে 200 থেকে ব্যবহার করবেন। কার্বোভেজও কি 200? না, কার্বোভেজ আর একটু উপরে, 1 এম। আর রফিকুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার ওই আমার একটা রোগী 2019 সাল থেকে 6-7 বছর হলো ওনার মাসিকের 10 দিন আগে থেকে ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং মাঝে মাঝে তীব্র ব্যথা হলে পরে হাসপাতালে ভর্তি করতে হয়।
তো আমার কাছে রোগী আসছিল ঈদের আগে, আমি তাকে হাইড্রোফোমিনাম সিএম দিয়েছিলাম, কিন্তু ওই যে ঈদের পরে এসে বলছে যে এখনো তার কোনো কিছু পরিবর্তন হয়নি, এবং এর কারণে তার বাচ্চা হচ্ছে না, তারা অনেক স্ট্রেসে চালাচ্ছে, অনেক ডাক্তার দেখাইছে, বিয়ে হয়েছে প্রায় 8-10 বছর। আচ্ছা, তো আসলে এটা একটা অন্যরকম প্রবলেম। এটা বাচ্চা না হওয়ার জন্য তার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে কি কি ফাইন্ড আউট করা গেছে, সেটা একটুখানি যদি রিপোর্টগুলো পাঠাতেন তাহলে সুবিধা হতো। আদৌ রিপোর্ট আছে কিনা সে বিষয়টাও একটু খেয়াল করতে হবে। আর স্বামী স্ত্রী দুজনকেই অবশ্যই রিপোর্ট করাতে হবে। প্রথম কাজ হচ্ছে, যদি আপনার রুগীর কাছে রিপোর্ট না থাকে, তাহলে তাদেরকে পরামর্শ দেওয়া যে আপনার একটা গাইনি ডাক্তার দেখান। গাইনি ডাক্তারের কাছে যখন যাবে, গাইনি ডাক্তার সুন্দর মতো সমস্ত টেস্টগুলো করিয়ে নেবে, এবং করিয়ে নেওয়ার পর আপনার কাছে যখন আসবে, তখন আপনি এইটার একটা সুন্দর সহায় সমাধান করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আমি যদি রিপোর্ট সংগ্রহ করতে পারি ওনাদের কাছ থেকে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব। ঠিক আছে। এখন কি কোনো মেডিসিন দেবো স্যার? আপাতত যেখানে রেখেছেন ওখানেই থাক, সমস্যা নেই। ঈদের আগে তো হাইড্রোফোনিক সিএম দিয়েছিলাম, এই এখন এসে আর কিছু দিইনি, এখন ভাবতেছি কি করবো, ওই জন্য আপনার কাছে পরামর্শ চাচ্ছিলাম। হাইড্রো সিএমই দেন, আর রিপোর্টগুলো নিয়ে আসতে বলেন, তারপরে পরামর্শ করি। আচ্ছা ঠিক আছে স্যার। আর আমাদের যেহেতু ঢাকা সেমিনারটা তৈরি হচ্ছে ইনফার্টিলিটির জন্য, বন্ধ্যাত্বের জন্য, হ্যাঁ, ওখানে জি এটা স্যার। বিস্তর আলোচনা হবে। জি স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আজকের ক্লাস আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আগামী শনিবার ইনশাল্লাহ আমরা মিলিত হব, এবং আগামী শনিবার আমরা আশা করছি যে আমরা ঢাকা সেমিনারের একটা ডেট দিতে পারবো। আর যশোরের সেমিনারটা আমরা একটু অন্যরকম করতে চাই, যেটা হচ্ছে আমাদের মঞ্জুরুল হাসান সাগর, উনি অ্যারেঞ্জ করবেন, এবং ওনার সাথে ওনার টিম আছে, সেই টিম মিলে এটা অ্যারেঞ্জ করবেন। আমি ওইখানে ওনাদের সাথে কথা বলে নিয়ে তারপরে জানাবো। যাদের সুযোগ হবে তারা আসবেন, যাদের সুযোগ হবে না তারা ঢাকাতে সেমিনারে যাবেন। তবে যশোরের টপিকসটা হয়তো এখানে এই এটার বাইরে অন্য কোনো টপিকস থাকবে, প্রাথমিক আলোচনার মতো একটা টপিকস এখানে নির্ধারণ করতে হবে।